এভিএন শব্দের অর্থ হচ্ছে আভাস্কুলার নেক্রোসিস। আভাস্কুলার বলতে ল্যাক অফ ভাস্কুলেশন, অর্থাৎ যে জায়গাটাতে রক্তের সাপ্লাই কম হয় বা যে জায়গাটাতে ভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র যে জায়গাটাতে ল্যাক হয়, অভাব থাকে, এই জায়গাগুলোকে ভাস্কুলার প্লেস বলা হয়, অর্থাৎ যেখানে ব্লাড সাপ্লাই কম থাকে বা অনুপস্থিত থাকে। তাহলে অ্যাভাস্কুলার বলতে রক্ত পৌঁছাইতেছে না এরকম কিছু একটা বুঝাচ্ছে। আর নেক্রোসিস শব্দের অর্থ হচ্ছে যদি কোনো জায়গায় রক্ত না পৌঁছার কারণে কোনো টিস্যু যদি ধ্বংস হয়ে যায়, মারা যায়, এটাকে বলা হয় নেক্রোসিস। যে জায়গাটাতে বা যে টিস্যুগুলাতে রক্ত সাপ্লাই না হওয়ার কারণে অক্সিজেনের অভাবে যখন ওই জায়গাটা মরে যায় তখন এটাকে নেক্রোসিস বলা হয়। তো এই নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস দুইটা শব্দ মেডিকেলি ভাষায় ব্যবহার করা হয়। অ্যাপোপ্টোসিস হচ্ছে যদি বাহিরের কোনো কারণ ছাড়াই যদি অটোমেটিক্যালি যদি এটা নষ্ট হয়ে যায় কোনো টিস্যু, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর নেক্রোসিস হচ্ছে ওই জায়গাটাই নষ্ট হবে কিন্তু বাহিরের কোনো নিয়ামকের প্রভাব থাকবে, যেমন হতে পারে সেটা কোনো রেডিয়েশন হতে পারে বা আঘাত থাকতে পারে বা যে কোনো কিছু বাহিরের কোনো একটা প্রভাবে যদি আমাদের বডির কোনো টিস্যু যদি নষ্ট হয়ে যায়, মরে যায়, এটাকে আমরা নেক্রোসিস বলবো আর কি। এই শব্দটা অনেক জায়গায় আপনারা লেখা দেখবেন বা পাবেন। তাহলে অ্যাভাস্কুলার নেক্রোসিস শব্দটা দ্বারা আমরা বুঝলাম যে এমন একটা অবস্থা যে জায়গাটাতে রক্ত না পৌঁছানোর কারণে বা ব্লাড সাপ্লাই কম হওয়ার কারণে বা ব্লাড সাপ্লাই অ্যাবসেন্ট হওয়ার কারণে যদি ওই জায়গাটা মারা যায়, নেক্রোসিস হয়ে যায় বা টিস্যু যদি ড্যামেজ হয়, এটাকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস বলবো। এটার মেডিকেলি সংজ্ঞাটা কি? অলসো নোন অ্যাজ অস্টিও নেক্রোসিস। তো এই এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিসকে অস্টিও নেক্রোসিস বলেও অভিহিত করা হয়। অস্টিও মানে হাড়, তাহলে হাড় নষ্ট হয়ে যাওয়া বা হাড় পচে যাওয়া, গ্যাংগ্রিন মানে পচে যাওয়া, ঠিক পচে যাওয়া না, নষ্ট হয়ে যাওয়া, মরে যাওয়া। অস্টিও নেক্রোসিস অর্থাৎ হাড়ের ভেতরে যদি অক্সিজেন যদি কম হয় সেক্ষেত্রে হাড়টা যদি নষ্ট হয়ে যায়, এটাকে আমরা অস্টিও নেক্রোসিস অথবা অ্যাভাস্কুলার নেক্রোসিস অথবা এভিএন বলবো। তো এটা কি? বোন ইনফ্রাকশন অ্যান্ড ইসকেমিক বোন নেক্রোসিস বা অ্যাসেপ্টিক নেক্রোসিস রেফার টু আ কন্ডিশন হুইচ লিড টু ডেথ অফ বোন সেল ডিউ টু ইন্টারাপশন ইন ব্লাড সাপ্লাই। এই কথাটার মাধ্যমে আমরা পরিষ্কার হইলাম যে বোন সেল ডেথ, ডেথ অফ বোন সেল, তাহলে আমাদের হাড়ের ভেতরে যে সেলগুলো আছে, আমাদের হাড়ের ভিতরে যে অস্টিওসাইটগুলো আছে বা হাড়ের ভিতরে যে সেলগুলা দ্বারা হাড় গঠিত বা যে টিস্যুগুলা দ্বারা হাড় গঠিত হয়, ওই হাড়ের টিস্যু বা হাড়ের সেলগুলা যদি ইন্টারাপশন ইন ব্লাড সাপ্লাই, যদি সঠিকভাবে ব্লাড সাপ্লাই যদি না পায়, সেই কারণে যদি হাড়ের সেলগুলা যদি ডেথ হতে থাকে, এইটাকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস অথবা অস্টিও নেক্রোসিস বা বোন নেক্রোসিস নামে আমি ডাকবো। অ্যাভাস্কুলার নেক্রোসিস ক্যান কজ আনবিয়ারেবল পেইন ইন দ্য বোন। এই এভিএনের কারণে আমাদের হাড়ে কিন্তু আনবিয়ারেবল, অসহ্য, ইনটলারেবল পেইন কিন্তু হয়। সিন্স দেয়ার ইজ নো ব্লাড সাপ্লাই টু দ্য বোন, দ্য বোন ব্রেকস অ্যান্ড ফাইনালি কলাপস। তো যখন থেকে ব্লাড সাপ্লাই হবে না, যদি বোনে যদি ব্লাড সাপ্লাই না হয়, তাহলে কিন্তু বোনগুলা ব্রেক করবে এবং ফাইনালি এটা কিন্তু কলাপস হয়ে যাবে, একদম নষ্ট হয়ে যাবে, মরে যাবে। এভিএন মে ইনভলভ অলমোস্ট এনি বোন অফ দ্য বডি। এই এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস আমাদের বডির যে কোনো হাড়ে ঘটতে পারে, বাট ইট মোস্টলি অ্যাফেক্টস হিপ জয়েন্ট, নি অ্যান্ড শোল্ডার জয়েন্ট। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এটা হিপ জয়েন্ট, হিপ জয়েন্টে, হাঁটু, নি অ্যান্ড শোল্ডার জয়েন্ট, কাঁধের যে জয়েন্ট, এইগুলাতে আসলে বেশি হয়। তো আমরা যদি শর্ট করে বলি, অ্যাভাস্কুলার নেক্রোসিস বলতে এমন একটা প্যাথোলজিকে বোঝাচ্ছে যেখানে আমাদের হাড়ের সেলগুলা যখন অক্সিজেনের অভাবে যখন মরে যেতে থাকবে,
মরে যাবে, তখন যে কন্ডিশনটা তৈরি হবে এটাকে আমরা অ্যাভাস্কুলার নেক্রোসিস বলছি। আর সিমটমস অফ এভিয়েনটা কি, এখন কি কি সিমটমে আমরা বুঝবো বা আমরা সন্দেহ করব যে এটা এভিয়েন হতে পারে। ইন দ্য বিগিনিং, একদম শুরুর দিকে, নো সিমটম ইজ নোটিসড বাই দ্য পেশেন্ট। পেশেন্ট কিন্তু আসলে কিন্তু কোনো সিমটম কিন্তু থাকে না, যখন প্রথমে শুরু হচ্ছে তখন কোনো সিমটম থাকে না, বাট গ্র্যাজুয়ালি, কিন্তু আস্তে আস্তে, হোয়েন ডেথ অফ ব্লাড সেল স্টার্ট ইনক্রিজিং, যখন এই সেলগুলা যখন বেশি হারে মরতে শুরু করেছে, পেইন ইন দ্য অ্যাফেক্টেড জয়েন্ট ইজ ফিল্ড। সর্বপ্রথম ওই যে জয়েন্টে, ওই জয়েন্টে আপনার ব্যথা অনুভূতি হবে। ফর এক্সাম্পল, উদাহরণ যদি দেই, ইন কেস অফ এভিয়ান অফ হিপ জয়েন্ট, পেইন মে বি ফেল্ট ইন গ্রোইন। গ্রোইন মানে কুচকি। তাহলে যখন আপনার হিপ জয়েন্টে যখন এই এভিয়ানটা শুরু হবে, সর্বপ্রথম আমাদের কুচকির যে হাড়, এই কুচকির হাড় মানে কুচকিতে ব্যথা শুরু হবে। থাই অর বাটক, উরুর ভিতরে অথবা পশ্চাৎ দেশে ব্যথাটা শুরু হবে। ইনিশিয়ালি পেইন ইজ ফেল্ট হোয়েন দ্য জয়েন্ট ইজ পুট আন্ডার প্রেশার। আসলে স্বাভাবিকভাবে ইনিশিয়ালি এই ব্যথাটা হবে ওই জয়েন্টে যখন ওই জয়েন্টটা প্রেশারে দিবে, যখন ওই জয়েন্টটাতে চাপ লাগবে বা ওই জয়েন্টটাতে প্রেশার হবে, আন্ডার প্রেশারে থাকবে, তখন আসলে এই ব্যথাটা সবার আগে শুরু হবে। In case of hip or knee, avian walking, standing, stair climbing become difficult. স্টেয়ার ক্লাম্বিং, সিঁড়িতে উপরে ওঠা, দাঁড়িয়ে থাকা, হাঁটা, এগুলা করতে গেলে কিন্তু আপনার যদি হিপে জয়েন্টে আর হাঁটুতে যদি এভিয়ান থাকে তাহলে এখানে প্রেশার পড়বে এবং এখানে ব্যথা হবে এবং এগুলা করা খুব কঠিন হবে। লিম্পিং অকার হোয়াইল ওয়াকিং, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবেন। লিম্পিং মানে খুঁড়িয়ে হাঁটা। লিম্পিং অকার্স ওয়াইল ওয়াকিং, যখন হাঁটবেন তখন কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হবে। অ্যাজ দ্য কন্ডিশন রিচেস দ্য মোস্ট অ্যাডভান্স স্টেজ, যদি এই কন্ডিশনটা যদি খুব সামনের দিকে অ্যাডভান্স স্টেজে যদি চলে যায়, পেইন ইন দ্য অ্যাফেক্টেড জয়েন্ট ইনক্রিজ ইন ইন্টেন্সিটি ডিউ টু স্মল ব্রেকস ইন দ্য বোন অ্যান্ড পেইন বিকাম এ কনস্ট্যান্ট ফিচার। ছোট ছোট আকারে এগুলা হাড়গুলা ভেঙে যাবে, যেহেতু ওই জায়গাটা নেক্রোসিস হয়ে গেছে, ভেঙে যাবে এবং এখানে কিন্তু ব্যথা কিন্তু শুরু হবে কনস্ট্যান্ট, একদম সব সময়ের জন্য এখানে ব্যথা হবে। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে সব সময় ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা, একদম রাত দিন 24 ঘন্টাই ব্যথা, তখন কিন্তু আপনার এভিয়ান সন্দেহ হতে পারে। আদার সিমটম ইনক্লুড স্টিফনেস অফ জয়েন্ট অ্যান্ড লিমিটেড রেঞ্জ অফ মুভমেন্ট অ্যাট দ্য জয়েন্ট। অন্য অন্য সিমটমের ভিতরে হচ্ছে ওই জায়গাটায় স্টিফ হয়ে যাবে, আড়ষ্ট হয়ে যাবে এবং নড়াচড়ার ক্ষেত্রে খুব অল্প নড়াচড়া করতে পারবো। হোয়েন কন্ডিশন হ্যাজ প্রোগ্রেস এক্সেসিভলি, যখন খুব বেশি দূরে গিয়ে যায়, দেন দ্য বোন কলাপস, তখন বোন কিন্তু কলাপস করে যায়। বোন কলাপস মেক্স ওয়ান আনএবল টু ইউজ দ্য জয়েন্ট, যখন বোন কলাপস হয়ে যাবে এটার মানে হচ্ছে ওই জয়েন্টটা কিন্তু আর ব্যবহার করতে পারবে না, ওটা একদম নষ্ট হয়ে গেল। The symptom of avian may occur on both sides of body. In jaw, avian pus may be present. তাহলে আসলে এই সিমটমটা একসাথে দুই পাশে হতে পারে। আর ইন জ এভিয়ান, সাধারণত চোয়ালের হাড়ের যে অ্যাভাস্কুলার নেক্রোসিস, এই ক্ষেত্রে কিন্তু পুস থাকতে পারে। এখন দেখেন আমরা এখানে চিত্রগুলা দেখাচ্ছি অস্টিও নেক্রোসিসের ক্ষেত্রে, যে দেখেন এখানে ব্লাড সাপ্লাই হচ্ছে, এটা আমার একটা হিপ জয়েন্ট। হ্যাঁ, এই হিপ জয়েন্টের দেখেন এই জায়গা দিয়ে লাল রক্ত, তার মানে ব্লাড সাপ্লাই হচ্ছে এই জায়গাগুলোতে। কিন্তু যখন এখানে নেক্রোটিক বোন হয়ে গেছে তখন দেখেন এখান থেকে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গেছে, ডিক্রিজ ব্লাড সাপ্লাই, এবং এটা কিন্তু আস্তে আস্তে কালো হওয়া শুরু করেছে এবং এটা আস্তে আস্তে মরে যেতে শুরু করেছে। তো এই এভিয়েন বা নেক্রোটিক বোনের সাধারণত 4টা স্টেজ হয়। তো স্টেজ 1-এ যখন শুরু হয় তখন একদম মাইনর লেভেলে থাকে, তেমন চেঞ্জ বোঝা যায় না, একদম স্বাভাবিক থাকে। স্টেজ 2 থেকে আসলে এই ক্ষয়টা শুরু হয়। স্টেজ 3-তে এলোমেলো হওয়া শুরু হয় এবং স্টেজ 4-এ একদম খুব খারাপ অবস্থা বা বাতিলের পথে চলে যায়।
এখন কজ, কি কি কারণে আসলে এই এভিএনটা হচ্ছে? তো এই এভিএন এর আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এই এভিএনটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ট্রমাটিক এভিএন, আর একটা হচ্ছে নন ট্রমাটিক এভিএন। তা একদম সোজা, একদম সহজ। যদি হাড়ের যদি কোনো কারণে যদি ব্রেকিং, ইট অকার্স আফটার ব্রেকিং অর বোন অর জয়েন্ট ডিসলোকেশন, অর্থাৎ হাড় ভেঙে যাওয়ার পরে যদি এই ঘটনাটা ঘটে, তাহলে এটাকে আমরা ট্রমাটিক এভিএন বলবো। অর্থাৎ হাড় ভেঙে যাওয়ার কারণে অনেক সময় ব্লাড সাপ্লাই চেঞ্জ হয়ে যায়, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, এটা যদি হয় তখন আমরা এটাকে ট্রমাটিক এভিএন বলবো। আর একটা আছে নন ট্রমাটিক এভিএন। এটা কি? ইট অ্যারাইজেস ফ্রম সাম মেডিকেল হেলথ প্রবলেম হুইচ ইজ কজিং অবস্ট্রাকশন অফ ব্লাড সাপ্লাই টু বোন। এটা আসলে অন্যান্য এই ভেঙে যাওয়া ছাড়া বা আঘাতজনিত ছাড়া অন্য অন্য মেডিকেল প্রবলেমের কারণে এটা ঘটতে পারে, যে কারণে আমাদের এই বোনের যে ব্লাড সাপ্লাই এটা বন্ধ, অবস্ট্রাকশন বা বন্ধ হয়ে যায়, সে কারণে এটা এভিএন হতে পারে। ইন মোস্ট কেসেস নন ট্রমাটিক এভিএন, সেম বোন on the either side of the body get affected like avian on left hip and avian in right hip। এটা বলতেছে যে অনেক সময় আমাদের ট্রমাটিক ছাড়া যে ইয়াগুলা হয়, এটা হয় সাধারণত আপনার লেফট হিপ থেকে রাইট হিপ, এবং রাইট হিপ এটা এখানে আসলে শুরু হয় আর কি, প্রথমে আর কি। এই ট্রমাটিক এবং নন ট্রমাটিক এই দুটা ছাড়াও ভেরিয়াস কজ অ্যান্ড রিস্ক ফ্যাক্টর আর ইনুরেটেড বিলো। এগুলি ছাড়াও আরও কিছু ঘটনা আছে যেগুলোর দ্বারা এই নেক্রোসিসটা খুব প্রোগ্রেশন হতে পারে। আসলে ওভারঅল যে নেক্রোসিস, এই ওভারঅল নেক্রোসিসটাই কিন্তু আসলে আপনার এই যে এখন যে কারণগুলা বলবো, অর্থাৎ লাইফস্টাইলের প্রবলেম, এইগুলার কারণে হতে পারে। যেমন স্মোকিং, ধূমপান যদি বেশি করেন তাহলে নেক্রোসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এক্সেসিভ কনজামশন অফ অ্যালকোহল, অতিরিক্ত মদ্যপান, এক্সেসিভ ইউজ অফ স্টেরয়েড মেডিসিন, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি স্টেরয়েড মেডিসিনের যতগুলি সাইড ইফেক্ট আছে, স্টেরয়েড আসলে বডির বিভিন্ন জায়গায় সাইড ইফেক্ট তৈরি করে। তো এখন আমরা এক্সেসিভ ইউজ অফ স্টেরয়েড মেডিকেশন, যদি কেউ স্টেরয়েড জাতীয় ওষুধ যদি খুব বেশি ব্যবহার করে, তাহলে কিন্তু ব্লাড সাপ্লাই হাড়ে বন্ধ হয়ে যাবে অথবা এভিএন হবে। লিপিড ইন দ্য ব্লাড, ব্লাডের ভিতরে অতিরিক্ত চর্বি জমা। ইন্ট্রোভেনাস স্টেরয়েড, স্টেরয়েডের আমরা জানি যে দুইটা তিনটা ফরম্যাট হয়, অর্থাৎ আমাদের মুখে খাওয়ার স্টেরয়েড আছে, আবার আইভি ইনজেকশন, যেটা আইভি বলা হয়, হ্যাঁ, ইনজেকশন ফরম্যাটে ইন্ট্রোভেনাস যেটা বা ইন্ট্রাভেনাস, ভেনের ভিতরে যে স্টেরয়েড ইনজেকশনগুলো দেওয়া হয়, এগুলার কারণে কিন্তু এগুলা হয়। এখন কিন্তু ব্যথা হইলেই যদি ব্যথার ওষুধে না কমে, তাহলে কিন্তু অতি সহজেই কিছু কিছু ডাক্তার ভাইরা আছে যারা স্টেরয়েড ইনজেকশন বা ইন্ট্রোভেনাস স্টেরয়েড ইউজ করে। ইপিডুরাল হইতে পারে, তারপরে হচ্ছে আপনার হাইড্রোকর্টিসন হইতে পারে, এই ধরনের বিভিন্ন ধরনের স্টেরয়েড তারা ব্যবহার করতেছে বিভিন্ন কারণে। কিন্তু আসলে পরবর্তীতে দেখা যায় যে ওইগুলা থেকে এভিএন হয়ে যাচ্ছে। রেডিয়েশন, অতিরিক্ত রেডিয়েশন, হ্যাঁ, গত পরশুদিন একটা রুগী দেখলাম যে সে 25 বার আপনার এমআরআই করছে, 25 বার এমআরআই সে করেছে, তার প্যাথোলজির কারণে করা লেগেছে। তো 25 বার যদি একজন ব্যক্তি রেডিয়েশনের ভিতরে যায়, তাহলে তো তার ক্ষতি হওয়া স্বাভাবিক। হ্যাভিং হাই কোলেস্টেরল, কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি হওয়া, এইচআইভি ইনফেকশন, যেটা এইডস রোগ, রিউমাটয়েড আর্থাইটিস যদি খুব বেশি প্রোগ্রেসিভ হয়ে যায়, হাই ব্লাড প্রেশার, অর্থাৎ প্রেশার বেশি বা উচ্চ রক্তচাপ, সিকেল সেল এনিমিয়া, এটা এক ধরনের এনিমিয়া যেখানে ওই ব্লাডের সেলগুলা সিকেল হয়ে যায়। অর্গান ট্রান্সপ্লান্ট লাইক কিডনি ট্রান্সপ্লান্ট, প্যানক্রিয়াটাইটিস, এসএলই। কিছু কিছু অর্গান ট্রান্সপ্লান্টেশন, যেমন ধরেন কিডনি ট্রান্সপ্লান্ট করতে গেলে বা কিডনি পরিবর্তন করতে গেলে এটা আসলে দীর্ঘক্ষণ সময় বিভিন্ন রকমের প্রসিডিউরের ভিতর দিয়ে যেতে হয়, এবং অনেক সময় দেখা যায় যে ব্লাড সাপ্লাই বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যেতে পারে। প্যানক্রিয়াটাইটিস,
ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, এসএলই সিস্টেমেটিক লুপাস ইরিথ্রোমেটোসাস, এটাও এক ধরনের অটোইমিউন ডিজিজ, এবং বাত ব্যথার মধ্যে সবচাইতে খারাপ কোয়ালিটি হচ্ছে এসএলই। তো এইগুলা আসলে বিভিন্ন কারণ থাকে এই ট্রমাটিক আর নন ট্রমাটিকের বাহিরে আর কি। এবার আমরা প্যাথোফিজিওলজি অফ এভিয়ান, এই এভিয়ানটার প্যাথোফিজিওলজিটা কি? এভিয়ান বিগিনস হোয়েন দেয়ার ইজ ডিক্রিজ ইজ সাবকোডাল বোন লাইং বেন্ট দ্য কার্টিলেজ, অর্থাৎ যখন আপনার এই সাবকন্ড্রাল জায়গাটাতে, অর্থাৎ কার্টিলেজের যে একটা লেয়ার থাকে, এই জায়গাটাতে যখন ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন ইট লিডস টু লো অক্সিজেন, যেটাকে আমরা হাইপোক্সিয়া বলছি। লো অক্সিজেনের নাম হচ্ছে হাইপোক্সিয়া ইন বোন টিস্যু। আসলে মূলত এই কার্টিলেজের স্তর থেকেই ওই বোন কিন্তু সরাসরি সাপ্লাইটা পায়। ডিরেক্টলি কিন্তু আমাদের হাড়ের ভিতরে কিন্তু ব্লাড সাপ্লাই থাকে না, আপনার ওই কার্টিলেজ হয়েই কিন্তু দূর থেকে কিন্তু এই সাপ্লাইটা আসে, এবং এটাকে আপনার ইয়া হয়ে আর কি ভেপারাইজ হয়ে হয়ে ওইখানে যায় আর কি। হ্যাঁ, তো এখন ঘটনা হলো যে যদি কোনো কারণে যদি এই সাবকন্ড্রাল বা ওই কার্টিলেজের যে একটা লেয়ার আছে, বোনের সাথে যে লাগানো যে লেয়ারটা আছে, ওই জায়গায় যদি ব্লাড সাপ্লাই কমে যায়, তার মানে হচ্ছে এই হাইপোক্সিয়া বা অক্সিজেন কমে গেল, যে কারণে এই ডেথ অফ সেল নেক্রোসিস অফ বোনটা ঘটলো। ইট ইজ সাজেস্টেড ভায়া এক্সপেরিমেন্টাল এভিডেন্স দ্যাট বোন সেল ডাই উইদিন, এটা আসলে এক্সপেরিমেন্টাল এভিডেন্সে দেখা গেছে যে আপনার 12 ঘন্টা থেকে 2 দিনের মধ্যে এই এভিয়েনটা হতে পারে। টাইম ফ্রম রিডিউস ব্লাড সাপ্লাই, যখন থেকে রক্তটা কমে গেছে, অ্যান্ড লো অক্সিজেন লেভেল, যখন থেকে ওই জায়গাটাতে অক্সিজেনের লেভেল কমে এসেছে। উইথ প্রোগ্রেশন অফ দিস কন্ডিশন ডিজেনারেশন অ্যান্ড দ্য কলাপস অফ জয়েন্ট অকার, এবং তারপরে এই ডিজেনারেশন, ক্ষয়জনিত বা কলাপস যেটা হচ্ছে এই জয়েন্টের, এগুলা ঘটতেছে। এখন কমপ্লিকেশনগুলা কি, জটিলতাগুলা কি কি? ইফ এভিয়ান ইজ লেফট আনট্রিটেড, যদি আপনি এই এভিয়ানটাকে যদি আনট্রিটেড অবস্থায় রেখে দেন বা যদি এটাকে চিকিৎসা না করান, দি কন্ডিশন গোজ অন বিকামিং ওর্স অ্যান্ড ফাইনালি মে রেজাল্ট অফ বোন কলাপস, এবং হাড় একদম নষ্ট করে ফেলবে। ইট ক্যান লিড টু সিভিয়ার আর্থাইটিস, এবং এটা খুব ভয়াবহ আর্থাইটিসের একটা কারণ। কিন্তু আসলে আর্থাইটিসটার কারণ তো এভিয়ান হবেই, কারণ হচ্ছে এভিয়ানের কারণে যখন আপনার জয়েন্ট নষ্ট হয়ে গেল, এখন জয়েন্টের ইনফ্লামেশন তো তৈরি হবে, এটা তো স্বাভাবিক। এখন এই এভিয়ানের 4টা স্টেজ থাকে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। এখন এই এভিয়ানের স্টেজ 1-এ এক্স রে নর্মাল বাট এমআরআই ডেড বোন ক্যান বি ডিটেক্টেড, যেহেতু এক্স রের চাইতে এমআরআইটা আরও মোর বেশি অ্যাডভান্স টেকনোলজি বা খুব সূক্ষ্ম সূক্ষাতিভাবে দেখা যায়, সেহেতু আপনার স্টেজ 1-এ এক্স রেতে নর্মাল দেখাবে, কিন্তু এমআরআই এটা ডিটেক্ট করবে আর কি। স্টেজ 2-তে এক্স রে ক্যান রিভিল বোন ড্যামেজ, এই স্টেজ 2-তে কিন্তু এক্স রেতে বোঝা যাবে যে বোনটা ড্যামেজ হচ্ছে, এবং এবং এটা রিলেটেড টু এভিয়ান হতে পারে। অ্যাট দিস স্টেজ দ্য কলাপস অফ বোন ফেমোরাল হেড হ্যাজ নট টেকেন প্লেস, এই জায়গায় কিন্তু আপনার ওই ফেমোরাল হেডের যে মাথাটা, এখানে কিন্তু এখনো কিন্তু খারাপ হয় নাই, বা ওইটা কিন্তু এখনো গলি থাকবে। স্টেজ 3-তে এক্স রে শো সাইন অফ বোন কলাপস, এই জায়গায় কিন্তু আপনার হাড়টা যেটাকে ক্রিসেন্ট সাইন বলা হচ্ছে, অর্ধচক্রাকৃতি, অর্ধচন্দ্রাকৃতি, ক্রিসেন্ট সাইন মানে অর্ধচন্দ্রাকৃতি, চাঁদের যে অর্ধেক আছে, ওই যে আপনার যে বোনের যে মাথাটা যে আছে, যে ওই গোল যেটা আছে, ওই গোলটা বা ওই বলটা কিন্তু আপনার ক্রিসেন্ট সাইন হয়ে যাবে। এবং স্টেজ 4-এ ইট ইজ দ্য সিরিয়াস স্টেজ, এবং এটা সব অবশেষে লাস্ট স্টেজ। অ্যাট দ্য স্টেজ এক্স রে শো বোন কলাপস, এবং বোন কলাপস দেখে যাবে, একদম লেগে যাবে, অ্যান্ড সিগনিফিক্যান্ট কার্টিলেজ ড্যামেজ, এবং কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে গেছে, যেটা অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে অ্যাডভান্স পর্যায়ে আমরা দেখতে পাই। তো মূলত আসলে এই 4টা স্টেজে আমরা এভিএনকে ভাগ করি। এখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এভিএন, অন্য অন্য ডায়াগনোসিসের সাথে বা ডিফারেন্সিয়ালটা কি এভিএন এর সাথে, এটা আমরা একটু দেখব আর কি। দেয়ার আর সার্টেন মেডিকেল কন্ডিশন দ্যাট মাইট হ্যাভ সিমিলার সিমটম প্রেজেন্টেশন লাইক এভিএন, এইখানে যে 9টা যে প্যাথোলজি বর্ণনা করা আছে, এই 9টা প্যাথোলজি কিন্তু সেম সিমটম এই এভিএন এর মতো, শুধুমাত্র আপনি প্যাথোলজিক্যালি এগুলাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন।
avian which need to be differentiated while making a diagnosis of avian, this condition include, এই 9টা যে কন্ডিশন এখন আমি বর্ণনা করতেছি, এই 9টা কন্ডিশনের সাথে এভিয়ানের সিমটম কিন্তু সেম টু সেম, এবং এই 9টা কন্ডিশনের ঘটনা কিন্তু একই, সবগুলাতেই প্রায় খুব সিমিলার পেইন হয়। শুধুমাত্র আপনাকে পরীক্ষা নিরীক্ষা বা পেশেন্টের যে সিমটম অ্যানালাইজিং এবং আপনার বিচক্ষণতা, এগুলা দেখেই আসলে আপনাকে নির্ণয় করতে হবে যে হুইচ ইজ এভিয়ান অর হুইচ ইজ নট। তো আমরা আসলে অস্টিও আর্থাইটিসের ক্ষেত্রে আসে আগে কি, অস্টিও আর্থাইটিসের একই সেম। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অ্যারাইজিং ফ্রম দ্য ব্রেকডাউন অফ জয়েন্ট কার্টিলেজ, অর্থাৎ যে জয়েন্ট কার্টিলেজগুলি থাকে, যেটাকে আমরা হাড়ের বালিশ বলতেছি, কুশন বলতেছি, যাতে একটা হাড় আর একটা হাড়ের সাথে যাতে না লাগে। আমরা এর আগে সবাই দেখে আসছি আমাদের আর্থাইটিসের ক্লাসটাতে পরিপূর্ণভাবে আমরা কার্টিলেজ ওগুলা বর্ণনা করে এসেছি। এখন আমরা ওইটা বর্ণনা করব না। যে জিনিসটা আমরা আগে বর্ণনা করে এসেছি ওইটা আমরা পরের ক্লাসে বর্ণনা করব না। তো আসলে এই কার্টিলেজের যখন আপনার ক্ষয় হয়ে যখন হাড়ের সাথে ওই ইনফ্লামেশনটা ঘটাচ্ছে, তখন হচ্ছে এটা অস্টিও আর্থাইটিস। আর রিউমাটয়েড আর্থাইটিস কি, অ্যান অটোইমিউন জয়েন্ট ডিসঅর্ডার কজিং ইনফ্লেম স্টিফ পেইনফুল জয়েন্টস স্পেশালি স্টার্টিং ফ্রম স্মল জয়েন্ট অ্যান্ড লেটার অন মে ইনভলভ লার্জ জয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ। আচ্ছা, তাহলে কি রিউমাটয়েড আর্থাইটিস হচ্ছে, এটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম আমাদের নির্দিষ্ট জয়েন্টে অ্যাটাক করেছে, বাড়াবাড়ি করার কারণে ওই জায়গাটা ইনফ্লেম হয়ে গেছে, প্রদাহিত হয়ে গেছে, জায়গাটা স্টিফ হয়ে গেছে, পেইনফুল হয়ে গেছে। এবং মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে ছোট জয়েন্টে শুরু হয়ে আস্তে আস্তে বড় জয়েন্টকে ইনভলভ করে। অস্টিওমাইলাইটিস, অস্টিওমাইলাইটিস কি, অস্টিওমাইলাইটিস হচ্ছে ইনফেকশন অফ বোন বাই ব্যাকটেরিয়া অর আদার মাইক্রো অর্গানিজম। বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া দ্বারা এই অস্টিওমাইলাইটিস হয়ে থাকে। হাড়ের যে ইনফেকশন, হাড়ের ইনফেকশনকে বলা হচ্ছে অস্টিওমাইলাইটিস। তো এই অস্টিওমাইলাইটিস আসলে ব্যাকটেরিয়ার কারণে হাড়ের ইনফেকশন হয়ে যায়। এছাড়াও আরও অনেক ধরনের মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে মাইক্রো অর্গানিজম আছে, জীবাণু আছে, এগুলোর দ্বারাও ঘটতে পারে। অস্টিওমাইলাইটিস আসলে সাধারণত হাড় ভাঙা টাঙ্গা রোগীদের ক্ষেত্রে এটা খুব কমন। দেখবেন যে যাদের হাড় ভেঙে গেছে, আপনার ওই ভিতরে যখন পিন আপ করা হয়েছে বা এসএস এর পাইপ দেওয়া হয়েছে, তখন এই জিনিসগুলা হাড়ের ইনফেকশন কিন্তু সহজে ভালো হতে চায় না। কেন? ওই জায়গাটাতে ব্লাড সাপ্লাই এমনিতেই কম থাকে, এই জন্য অস্টিওমাইলাইটিস ভালো হতে খুব কঠিন সময় লাগে। অস্টিওপোরোসিস, অস্টিওপোরোসিস মানে কি, কন্ডিশন অ্যারাইজিং ফ্রম রিডিউস বোন ডেন্সিটি, অর্থাৎ আমাদের হাড়ের যে ঘনত্বটা আছে, এই হাড়ের ঘনত্বটা যখন কমে যায় তখন আসলে হাড়টা ফুটা ফুটা লাগে, ঝামা ঝামা লাগে। তখন এই হাড়ের যে টোটাল যে ব্যাপারটা, এটা খুব দুর্বল হয়ে যায়, ব্রিটেল হয়, ভঙ্গুর হয়ে যায়, এবং এটা ইজি টু ফ্র্যাকচার, এবং এটা খুব সহজেই ভেঙে যাওয়ার একটা উপক্রম হয়, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলছি। অস্টিওকন্ড্রোসিস, অস্টিওকন্ড্রোসিস কি, এটা হচ্ছে গ্রুপ অফ ডিজঅর্ডার, এটা অনেকগুলা ডিজঅর্ডার অ্যাফেক্টিং বোন গ্রোথ ইন চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস, অর্থাৎ এটা অনেকগুলা রোগের, অনেকগুলা ডিজঅর্ডারের সমন্বয়ে, যেটা বাচ্চা এবং কিশোরদেরকে বোন গ্রোথে বাধা দেয় আর কি, বা বোন গ্রোথের উপরে প্রভাব ফেলে। সেপটিক আর্থাইটিস, সেপটিক আর্থাইটিস কি, জয়েন্ট ইনফেকশন অকারিং হোয়েন জার্ম ফ্রম সাম ইনফেক্টেড বডি পার্ট ট্রাভেল বাই ব্লাড স্টিম টু দ্য জয়েন্ট, অর্থাৎ আমাদের বডির ভিতরে অন্য জায়গার হাড়ের বাহিরের কোনো ইনফেকশন যদি ব্লাড স্টিম দিয়ে যদি আমাদের ওই জয়েন্টে এসে যদি ইনফেকশন ঘটায়, অর্থাৎ বডির অন্য কোথায় পেটের ইনফেকশন বা বুকের ইনফেকশন বা অন্য কোথার ইনফেকশন, এইটা ব্লাড স্টিম দিয়ে এসে হাড়ের ভিতরে এসে যদি ওই জায়গাটাতে যদি ইনফেকশন ঘটায়, এটাকে আমরা সেপটিক আর্থাইটিস বলছি। সাইনোভাইটিস, সাইনোভাইটিস বলতে কি, সাইনোভুয়েল ফ্লুইডের যদি ইনফ্লামেশন হয়, অর্থাৎ সাইনোভুয়েল মেমব্রেন, অর্থাৎ কি, সাইনোভুয়েল ফ্লুইড হচ্ছে আমাদের হাড়টা যাতে গ্রিস, যেটা এক কথায় গ্রিস, যেটা যে তরল পদার্থটা বা যে গ্রিসটা নির্গত হলে আমাদের হাড়টা খুব সহজে মুভ করতে পারে, এইগুলাকে বলা হয় সাইনোভুয়েল ফ্লুইড। তো এই সাইনোভুয়েল ফ্লুইডের ভেতরে বা মেমব্রেনের ভেতরে যদি ইনফ্লামেশন হয়, তখন এটাকে আমরা সাইনোভাইটিস বলবো। বোন ম্যারো ইডিমা সিন্ড্রোম, এটা একটা রোগ, এটা একমাত্র এমআরআই করলে পাওয়া যায়। এটাও এক ধরনের বোন ব্যথা থেকে ক্যারেক্টারাইজ করা হয়।
আর 9 নম্বর হচ্ছে বোন ক্যান্সার। তো মূলত অস্টিও আর্থাইটিস, রিউমাটয়েড আর্থাইটিস, অস্টিওমাইলাইটিস, অস্টিওপোরোসিস, অস্টিওকন্ড্রোসিস, সেপটিক আর্থাইটিস, সাইনোভাইটিস, বোন ম্যারো এডিমা সিনড্রোম অ্যান্ড বোন ক্যান্সারের এবং এভিএন, হ্যাঁ, এই সবগুলার সিমটম প্রায় কাছাকাছি। এখানে আপনাকে খুব দক্ষ না হইলে আপনি আসলে ধরতে পারবেন না, সবগুলাই মনে হবে যে হাড়ের ব্যথা। এবং অধিকাংশ যারা ডাক্তাররা আছে, না জানা ডাক্তার বা যারা ঘাটাঘাটি করে না, তাদের ক্ষেত্রে এই ভুলগুলা হয়ে থাকে, সবগুলাকে তারা বলে আর্থাইটিস, কিন্তু আসলে সবগুলাই আর্থাইটিস। এভিয়ানও ওয়ান কাইন্ড অফ আর্থাইটিস, বাট আর্থাইটিসের ভিতরে কি ঘটনা এক একটার এক এক ক্ষেত্রে, যেটা আমি এর আগে বর্ণনা করলাম। এখন আমরা অ্যাডভাইস কি করতে পারি রুগীকে? আমরা আসলে এক্স রে, সিটি স্ক্যান বা এমআরআই, ওই সংশ্লিষ্ট যে জয়েন্ট বা যে হাড়ের ওই জায়গা থেকে আমরা এক্স রে, সিটি স্ক্যান বা এমআরআই করলে আমরা বুঝতে পারবো। এখন দেখেন, এই যে আমাদের দেখেন, এই যে ফিমারের যে মাথা, এটা গোল, এটা হচ্ছে খুব সুন্দর অবস্থাতে আছে। আমরা একটা এক্স রে দেখাচ্ছি, একদম সুন্দর আছে তার, এবং এই যে জয়েন্টস যে স্পেসগুলা এখানেও কিন্তু খুব সুন্দর আছে, তার মানে এটা খুব নর্মাল। কিন্তু আপনার যখন এটা যখন আমাদের নেক্রোসিস হয়ে গেছে, কিন্তু দেখেন এই যে এই মাথাটা কিন্তু এই ডিস্ক স্পেস কিন্তু কমে আসছে, এবং এখানে কিন্তু অর্ধাচন্দ্রাকৃতি, অর্থাৎ এই যে সুন্দর যে গোল, এই গোলটা কিন্তু আর নাই, যে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, সরি, এই দেখেন বাঁকা হয়ে গেছে। তো এখানে আপনি বুঝবেন যে ঘটনা খারাপ। তো এক্স রে দেখে যদি ক্লিয়ার না হন, তাহলে এমআরআই দিবেন বা সিটি স্ক্যান করাইলে, এমআরআই করলে একদম স্পষ্ট বা বুঝতে পারবেন। এই যে দেখেন এভিএন, এবং এভিএম এর যে 4টা স্টেজ আছে, 4টা স্টেজে দেখেন, এক্স রের প্রথম স্টেজে এরকম, স্টেজ 1-এ দেখেন এই যে স্টেজ 0, মানে হলো এখানে আসলে প্যাথোলজি না, একদম স্বাভাবিক হাড়টা এরকম থাকবে, হ্যাঁ, হিপ জয়েন্টের স্বাভাবিক হাড়টা এরকম থাকবে। কিন্তু স্টেজ 1-এ এরকম, মানে শুরু হয়েছে সবেমাত্র, এখনো বোঝা যাচ্ছে না। স্টেজ 2-তে দেখেন এই যে এখন এই যে এখানে এই আকৃতি চেঞ্জ হয়েছে এবং এটা আস্তে আস্তে চাপতেছে। স্টেজ 3-তে মোটামুটিভাবে আকৃতি ভালোই চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেপে গেছে, এবং একদম স্টেজ 4-এ একদম হাড়টাই নষ্ট হয়ে গেছে আর কি। এবং এমআরআই এরকম দেখা যাবে, এই যে জয়েন্টগুলা, এই যে এখানে ডিটেকশন হয়েছে, এখানে আরেকটু খারাপ হয়েছে, এখানে আরো খারাপ, এখানে খুবই খারাপ, এখানে ভয়াবহ খারাপ। এই হচ্ছে আমাদের বিষয়।